সব ভালো ছিল, কিন্তু কিছুদিন আগে ওর জন্য একটা বিয়ের প্রস্তাব আসে। ওকে জোর করে পাত্রপক্ষের সামনে বসানো হয়। তারা আয়নাকে প্রথম দেখায় পছন্দ করে ফেলে। আয়না ওর বাবা মাকে সব বলে আমাদের রিলেশনের ব্যাপারে, কিন্তু তারা মানতে রাজি না, কারণ এখনও আমি কোনো কাজ করছি না। তারপর ওর বাবা পুলিশ, কোনোভাবেই রাজি না তারা। সেদিন আয়না ফোন করে অনেক কান্নাকাটি করেছে। ও এই বিয়ে করতে চায় না। আমি ওর বাবাকে অনেক বুঝিয়েছি, কিন্তু বুঝেনি। এমনকি বলেছিলাম মা বাবাকে দিয়ে প্রস্তাব নিয়ে যাব, কিন্তু তাতেও রাজি হয়নি। আজকে ওর গায়ে হলুদ হচ্ছে, কালকে রাতে বিয়ে। আমাকে একটু আগে ফোন করে অনেক কান্নাকাটি করছে। আমি কি নিয়ে বাঁচব রে বল লামিয়া? আমার যে সব শেষ হয়ে গেল। আমি বাঁচতে পারবো না ওকে ছাড়া। আমি সত্যি বাঁচতে পারবো না। আর আয়না বলেছে ও নাকি নিজের ক্ষতি করে আরিফ পুরো কথা আর শেষ করতে পারল না, ডুকরে কেঁদে উঠল আরিফ। লামিয়া স্তব্ধ হয়ে তাকিয়ে আছে আরিফের দিকে। যে ভয়ের চোখ দিয়ে কোনোদিন পানি সরি যে ভাইয়ের চোখ দিয়ে কোনোদিন পানি ঝরেনি, সেই ভাই আজ কান্নায় ভেঙে পড়েছে। তুমি কি আয়না আপুকে চাও? হ্যাঁ চাই, কিন্তু কোনো কিন্তু না, আমি আছি। আমরা সবাই আছি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। তুলে নিয়ে আসবো দরকার পড়লে মেয়েকে। আরিফ হতবাক হয়ে তাকিয়ে আছে লামিয়ার দিকে। আরিফ কিছু বলার আগে ঠাস করে থাপ্পড় এসে পড়ল তার পিঠে। পিছন ফিরে তাকাতে দেখল রাশেদ ক্ষিপ্ত হয়ে তাকিয়ে আছে তার দিকে। তার পেছনেই তার সব ভাই বোন দাঁড়িয়ে হাসছে। আরিফ অবাক হয়ে তাকালো লামিয়ার দিকে। লামিয়া ফিক করে হেসে উঠল। রাশেদ আরিফের গলা জড়িয়ে ধরে বলল, তুই অনেক স্বার্থপর হয়ে গেলি কিভাবে? আমাদের একবারও বললি না কেন? পাশ থেকে হামিদা বলে উঠল, ছোট ভাইয়া, আমাদের কথা কি ছিল? আমরা সবার সুখ দুঃখ ভাগ করে নিব। আর তুমি কিনা একাই নিয়ে নিলে সব দুঃখ। রাশেদ বলল, লামিয়া না বললে জানতাম না এত কিছু। ভাগ্যিস লামিয়া বলেছিল। আরিফ লামিয়ার দিকে তাকালো। তা দেখে লামিয়া আরিফের চুল টেনে বলল, এইভাবে তাকাবে না ছোট ভাই। রাশেদ আরিফের দিকে তাকিয়ে বলল, পছন্দ হয়েছে ভালো কথা, আমাদের তো বলতে পারতি, আমরা কোনো না কোনো ব্যবস্থা করতাম। আরিফ মাথা নিচু করে বসে আছে। তা দেখে রাশেদ আবারও বলল, শুধু হলুদ হয়েছে, বিয়ে হয়নি এখনো, বিয়ে বাকি। আমরা প্ল্যান করে রেখেছি, চিন্তা করিস না। মেয়েকে বিয়ের আসর থেকে উঠিয়ে নিয়ে আসবো। কিন্তু বাবা। কোনো চিন্তা নেই, আমি সামলে নেব। ইসলাম বাড়ির ছেলে যাকে ভালোবাসে তাকেই বিয়ে করবে। এইবার না হয় ইসলাম বাড়ির চার বিচ্ছুর সাথে আমারও বিচ্ছু হলাম, কি বলিস? পাশ থেকে মাহির, তায়েব, তাইবা, লামহা, হামিদা একসাথে বলে উঠল, ঠিক ঠিক। বিপদের সময় ভাই বোনদের পাশে পেয়ে আরিফ রাশেদকে জড়িয়ে ধরল। রাশেদ হেসে এক হাত দিয়ে আরিফকে সামলে আরেক হাত বাড়িয়ে দিতেই মাহির, তায়েব, তাইবা, লামিয়া, লামহা, হামিদাও সবাই ঝাঁপিয়ে পড়ল। তা দেখে সবাই একসাথে হেসে উঠল। পাশে দাঁড়িয়ে শুভ্র তাদের দেখে নিজেও হেসে উঠল। ভাই বোনদের এমন ভালোবাসা দেখে শুভ্র ফোন বের করে ছবি তুলে নিল। ভাই বোনরা যতই বিচ্ছু থাকুক না কেন, বিপদের সময় সবসময় ঢাল হয়ে দাঁড়ায় একজন আরেকজনের পাশে। রাতভরি সকাল প্রায় 10:40। বাড়ির কর্তারা সবে চলে গিয়েছে অফিসে। প্রায় 1 ঘন্টার মতো গলা ফাটিয়ে চিৎকার করে বাড়ির বাচ্চাদের ডাকছে লতিফা বেগম। আজ একজনও আসেনি সকালে নাস্তার টেবিলে নাস্তা খেতে, কারণ আজকে সকালে ভাত রান্না করা হয়েছে। আর এই বাড়িতে সব জমিদারের বাচ্চারা থাকে, তাই তাদের গলা দিয়ে সকাল সকাল ভাত নামে না। তাদের সকালে রুটি, পরোটা, ডিম তরকারি চাই। লতিফা বেগম বেশ কিছুক্ষণ পরপর জাগার পরও কারো সারা শব্দ না পেয়ে ঝাড়ু হাতে চলল সিঁড়ির দিকে। প্রথমে রাশিদের রুমে প্রবেশ করতে দেখল চিত হয়ে শুয়ে আছে পাশেই শুভ্র, তার বিড়াল নিয়ে বসে আছে। লতিফা বেগমকে দেখে শুভ্র হালকা হেসে দাঁড়িয়ে বলল, মেজমা, আপনি এখানে? লতিফা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো শুভ্রের দিকে। শুভ্রের কথা শুনে রাশেদ মাথা উঁচু করে তাকিয়ে দেখল লতিফা বেগম হাতে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। রাশেদ লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসতেই ধাম করে ঝাঁটার বাড়ি পড়ল রাশেদের পিঠে। রাশেদ পিঠে হাত দিয়ে অসহায় চোখে তাকালো লতিফা বেগমের দিকে।
লতিফা বেগম রেগে বললেন, জমিদারের বাচ্চারা, তোদের খেতে কয়বার ডেকেছি? আরও একটা বাড়ি খাওয়ার আগে তাড়াতাড়ি উঠে নিচে যা। রাশেদ কোনো কথা না বলে ভয়ে দ্রুত দৌড়ে বাহিরে চলে গেল। লতিফা বেগম রাশেদের যাওয়ার দিকে তাকিয়ে শুভ্রের দিকে তাকালো। শুভ্র হালকা হেসে তাকিয়ে আছে তার দিকে। লতিফা বেগম রাগী গলায় বলল, তোকেও কি বাড়ি বসিয়ে পাঠাতে হবে নিচে, নাকি এমনি এমনি যাবি? শুভ্র লতিফা বেগমের কথায় হেসে পা বাড়ালো রুমের বাহিরে। একে একে সবাইকে একটা করে ঝাঁটার বাড়ি মেরে রুম থেকে বের করলো লতিফা বেগম। সবাই মুখ লটকে চুপ করে দাঁড়িয়ে আছে। লামিয়া রুমের দরজা খুলতেই লতিফা বেগম চোখ বড় বড় করে ফেলল। লামিয়া বিছানায় শুয়ে আছে, তার পাশেই ঘুমিয়ে আছে জ্যাকি। আবার কুকুরকে বাড়ির ভেতর ঢুকিয়েছে, আবার নিজের রুমের একেবারে বিছানায় শুয়েছে দেখে লতিফা বেগম এবার ভীষণ রেগে গেল। অবশ্য জ্যাকিকে প্রতিদিনই গোসল করিয়ে পরিষ্কার করে জামা পরিয়ে রাখা হয়, তবুও লতিফা বেগমের এসব একদম পছন্দ নয়। লতিফা বেগম রেগে চিৎকার করে উঠল। লতিফা বেগমের চিৎকার শুনে মাহির, তাইবা, তাইব, রাশেদ, আরিফ, লামহা, হামিদা, শুভ্র দৌড়ে লামিয়ার দরজায় উকি মারতে চোখ বড় বড় করে ফেলল। তাইব মুখে হাত রেখে বলল, अब तो गया बेटा, रुक देख तो गया। সকালে নামাজ পড়ে ঘুমিয়েছিল লামিয়া। হঠাৎ এমন ভয়ঙ্কর চিৎকার শুনে লামিয়া ধরফর করে ঘুম থেকে উঠে বসতেই দেখল লতিফা বেগম ভয়ঙ্কর রেগে তাকিয়ে আছে তার দিকে। লামিয়া কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কি এমন করেছে যে এমন রেগে গিয়েছে তার মা জননী। মায়ের থেকে চোখ সরিয়ে পাশে তাকাতে দেখলো জ্যাকি গুটিসুটি মেরে তাকিয়ে আছে তার দিকে। সকালে নামাজ পড়ে বাগানে বাতাস খেতে যাওয়ার পর জ্যাকিকে দেখে ভয়ে ভয়ে তার সাথে রুমে নিয়ে এসেছে। লতিফা বেগম দেখলে তার আর রক্ষে নেই, ভেবেছিল কেউ দেখার আগে বাগানে দিয়ে আসবে, কিন্তু এখন তার হলো কোথায়? কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। লামিয়া সব ভেবে ঢোক গেলে লতিফা বেগমের দিকে তাকিয়ে মাথা চুলকিয়ে ক্যাবলা হাসি দিয়ে বলল, ওহে মা জননী, এত উত্তেজিত হবেন না, আর যখন তখন এমন ভয়ঙ্কর চিৎকার করবেন না। আমি অবুঝ নাদান এক বালিকা, যদি কিছু হয়ে যায় তখন তো এই দুনিয়া থেকে একজন ভালো লয়াল দয়াল এবং একজন সৎ হবু উকিল হারিয়ে যাবে, তাই না মা জননী? লতিফা বেগম লামিয়ার কথা শুনে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিলেন। তারপর চোখ খুলে ঝাঁটাটা হাতে থেকে পাশে রেখে অন্য কোমরে গুজে চুলগুলো খোপা করতে থাকলেন। মায়ের মতিগতি সুবিধার না, তাই লামিয়া খুব ভালো করেই বুঝতে পারল। পাশ থেকে আস্তে করে ওড়না শরীরে দিয়ে দ্রুত বিছানার অপর পাশ দিয়ে নেমে দরজা থেকে সবাইকে ধাক্কা দিয়ে দৌড় দিল। তার পিছন পিছন জ্যাকিও দৌড় দিল লেজ নাড়তে নাড়তে। লতিফা বেগম চিৎকার করে বলে উঠল, লামিয়া, দৌড়াবি না, দাঁড়া বলছি, নয়তো তোর খবর আছে। বলেই সেও দৌড়। না দাঁড়ালেও তুমি যে আমার বিটিভি চ্যানেলের খবর করে ফেলবে, তাই দাঁড়াবো না। দৌড়াতে দৌড়াতে বলল লামিয়া। আমাদের পিঠে জাটার বাড়ি পড়েছে, ও পিঠে না পড়লে কেমন দেখায় না ছোট ভাই? বলেই তাই মন খারাপ করে তাকালো আরিফের দিকে। হ্যাঁ তাই তো, সবার জন্য আইন সমান, তাই ওরও তো মার খেতে হবে। বলেই আরিফ দৌড় দিল নিচের দিকে। তুই আবার কোথায় যাচ্ছিস? পেছন থেকে চেঁচিয়ে বলল রাশেদ। আইন সমান করতে। দৌড়াতে দৌড়াতে বলল আরিফ। আরিফের কথা শুনে সবাই শয়তানি হেসে দৌড়াতে লাগলো নিচের দিকে। শুভ্র তাদের পিছন পিছন আসলো। হলরুমের সোফার চারিদিকে ঘুরছে লামিয়া, তার পিছন পিছন লতিফা বেগম। মা মা প্লিজ আমাকে মেরো না, ভুল হয়ে গিয়েছে। কয়বার ভুল হয় বোঝা আমারে? প্লিজ মা, এবারের মতো ক্ষমা করে দাও। অনেক ক্ষমা করেছি, আর না, দৌড়াবি না, এখানে আয় বলছি। জ্যাকি ঘেউ ঘেউ করতে করতে বসে বসে লেজ নাড়ছে। তাদের চেঁচামেচিতে রাশেদা, তহমিনা, মনিরা বেগমও বেরিয়ে এলেন নিজেদের রুম থেকে। লামিয়া রাশেদকে দেখে দৌড়ে রাশেদের পিছনে যেয়ে লুকালো। লতিফা বেগম কোমরে হাত রেখে রাগী গলায় বললেন, বেরিয়ে আয় বলছি, নয়তো আরো বেশি মার খাবি। রাশেদা বেগম যাকে বোঝাচ্ছে, কিন্তু লতিফা বেগম কিছুতেই বুঝবে না আজ। হঠাৎ পেছন থেকে লামিয়াকে ঠেসে ধরল আরিফ। পিছনে তাকিয়ে আরিফকে বলল,
এভাবে ধরেছো কেন? ছাড়ো আমাকে। আরিফ লামিয়ার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল। হুম, আমরাও মায়ের খেয়েছি, আর এই বাড়িতে আইন সবার জন্যই সমান। বলেই লতিফা বেগমের দিকে তাকিয়ে বলল। মেজমা, তাড়াতাড়ি কয়েকটা দিয়ে আইন সমান করো। আরিফের কথা শুনে লামিয়া রেগে আরিফের হাতে জোরে কামড়ে ধরল। আরিফ ব্যথায় চেঁচিয়ে উঠল। হাতের বাঁধন আলগা হতেই লামিয়া ফুরুত করে আবার দৌড় দিয়ে বলল। ছোট্ট ভাই, হিসাবটা তোলা থাকলো। লামিয়া দৌড় দিতেই সামনে তাকিয়ে দেখলো হামিদা, তায়েব, তাইবা, মাহির, লামহা, রাশেদ তাকে ধরার জন্য দাঁড়িয়ে আছে। লামিয়া তা দেখে ভ্রু কুচকে বলল। সব রসুনের কোয়া এক হয়েছে। বাহ বাহ, চমৎকার। তাই বলে উঠল। দেখলামই, ধরা দিয়ে দে, নয়তো আমরা তোকে জোর করে মেজমার কাছে দেব। লামিয়া তাইবের কথায় ভ্রু উঁচিয়ে শুনল। কিছু বলার আগে রাশেদ থাবা দিয়ে ধরল লামিয়ার হাত। লামিয়া ছোটাছুটি করতে হাতে মোচড় লাগতেই আহ করে ব্যথায় চোখ মুখ কুচকে ফেলল। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে রাশেদের দিকে ক্ষিপ্ত চোখে তাকিয়ে রাশেদের পিঠ খামচে ধরল। রাশেদ দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করে লামিয়ার হাত ছেড়ে দিল। ততক্ষণে লতিফা বেগম এসে লামিয়ার হাত ধরে ফেলতেই লামিয়া ভয়ে দাঁড়িয়ে গেল। লতিফা বেগম ছাটা হাতে নিয়ে বাড়ি মারতেই তার কামিজের অংশে টান পড়তেই মাথা নিচু করে দেখল জ্যাকি তার কামিজের অংশে কামড়ে ধরে আছে। মায়াবী চোখে তাকিয়ে আছে তার দিকে, চোখ দিয়ে যেন বলছে ওকে মেরো না। লতিফা বেগম জ্যাকের দিকে তাকিয়ে আবার লামিয়ার দিকে তাকালো। তারপর লামিয়াকে ছেড়ে কিছু না বলে কড়া গলায় সবাইকে বলো। সবগুলো সোফায় বস, আমি খাবার আনছি। একজনও যদি আমার কথা নড়চড় করেছিস তখন দেখিস কি করি। বলেই চলে গেল রান্নাঘরে। লতিফা বেগম যেতে লামিয়া বাঁকা চোখে সবার দিকে তাকিয়ে বলো। হিসাবটা তুলে রাখলাম, সময় হলে নিয়ে নিব। বলেই মুখ ঝামটা দিয়ে সোফায় যেয়ে বসলো। তাই কপাল কুচকে মিনমিনে গলায় বলো। আইন সমান সমান হলো না। বলেই মুখ বাকি সেও সোফায় এসে বসলো। রাশেদ বিরক্ত হয়ে তাকিয়ে আছে সেই কখন থেকে শুভ্রের দিকে। শুভ্র রাশেদকে চোখ রাঙিয়ে চলে গেল সোফায়। একে একে সবাই লাইন ধরে বসে আছে সোফায়। কিছুক্ষণ পর লতিফা বেগম ইয়া বড় একটা বলে ভাত নিয়ে আসলো বেশি করে। গরুর মাংসের তরকারি দিয়ে মেখে একে একে সবাইকে খাইয়ে দিল। লামিয়ার পাশে শুভ্র বসেছে। তাইবকে খাইয়ে দেওয়ার পর লামিয়াকে খাইয়ে দেওয়ার পালা। তাই লামিয়া হা করতেই লতিফা বেগম ভাতের লোকমা শুভ্রের মুখে পুরে দিলেন। তা দেখে সবাই হেসে উঠল। লামিয়া অবাক হয়ে তাকালো মায়ের পানে। অসহায় চোখে লতিফা বেগমের দিকে তাকাতেই লতিফা বেগম লামিয়ার মুখের সামনে ভাত তুলে দিতেই লামিয়া মুখ ফুলিয়ে ভাত মুখে পুরে নিল। হঠাৎ কো 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 কোলা গান ভেসে আসতেই সবাই চোখ তুলে সিঁড়ির দিকে তাকাতে সবগুলো বিষম খেলো। মাহিরের মুখ থেকে ছিটকে ভাত পড়ে গেল। রাশেদ মুখে ভাত নিয়ে হা করে তাকিয়ে আছে। আরিফ হা করে তাকিয়ে থাকতে থাকতে মুখের ভাত মুখ থেকে নিচে পড়ে গিয়েছে। ওইদিকে হামিদা খক খক করে কেসে উঠল। লামহার মুখে কোনো রিয়েক্ট নেই, সে সিঁড়ির দিকে তাকিয়ে ভাত চিবোচ্ছে। ততক্ষণে সিঁড়ি বেয়ে গানের তালে তালে নাচতে নাচতে নেমে এলো আজমেরি বেগম। পরনে তার গেঞ্জি আর জিন্স প্যান্ট, মাথায় লামিয়ার কালো ক্যাপ, পায়ে তার সুজুতো, ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক। মুখ দেখে মনে হচ্ছে পুরো পাউডারের ডিব্বা মুখে দিয়ে এসেছে। কানে ইয়া বড় ঝুমকা, হাতে ছোট্ট মিডিয়াম সাইজের একটা সাউন্ড সিস্টেম বক্স। সেখান থেকেই কোক 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 গান ভেসে আসছে। সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে আছে তার দিকে। আজমেরি বেগম নিচে নেমে এসে গানের তালে তালে নাচতে লাগলো আর গান মিলিয়ে বলতে লাগলো। টুটুটুটুটুটুটলা আইগে মেরা পাইছে মেরা লারকি পন্তুরা চলা টুটুটুটুটুটলা। তার গান শুনিস এবার সবাই মনে হতে আশ্চর্যের চরম পর্যায়ে চলে গিয়েছে। এত জোরে গান বাঁধাচ্ছে কে তা দেখতে রান্নাঘরে থেকে বেরিয়ে এলো রাশেদা, তহমিনা, মনিরা বেগম। তাদের শাশুড়ির এই অবস্থা দেখে তারা হতবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। লতিফা বেগমের চোখের পলক ফেলতে মনে হয় কষ্ট হচ্ছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার শাশুড়ির দিকে। এইদিকে আজমেরি বেগমের গান শুনে তাই চেঁচিয়ে বলে উঠল। হাই সর্বনাশ দাদি, তুমি দেখি গায়ের ওগাচাপা মেরে দিয়েছ। ভাগ্যিস গায়ের গায়িকা নেহা শোনেনি, শুনলে হয়তো সে নিজেই বামে আগুল দিয়ে দিত।
তাইবের কথা শুনে সবাই চোখ গরম করে তাকালো তার দিকে। মা চাচিরা এখানে আছে, সে কি ভুলে গিয়েছে? সব ভাই বোনদের এমন চোখ গরম দেখে তাইব চুপ হয়ে গেল। রাশিদা বেগম বিরক্ত কণ্ঠে বললেন, আম্মা এসব কি শুরু করেছেন বাচ্চাদের সামনে? রাশিদা বেগমের কথা শুনে আজমেরি বেগম বিরক্ত হলো, গান বন্ধ করে বলে উঠল, ইউ ফেকিং মাউথ বড় বউ, ইউ আনকালচারাল, এটা হেঙ্কি পেঙ্কি নক সাং, তুমি কি বুঝবা? শাশুড়ির কথায় বেশ বিরক্ত হলো রাশিদা বেগম। এই মহিলার মাথায় সমস্যা আছে, একদম নিশ্চিত। মাথায় সমস্যা না থাকলে কেউ এই বয়সে এসে এমন করে? একরাশ বিরক্তি নিয়ে চলে গেল রান্নাঘরে। আজমেরি বেগম তা দেখে ভেঙচি কেটে শুভ্রের দিকে তাকালো। শুভ্র বেচারা পানি খাচ্ছিল। আজমেরি বেগমকে এমনভাবে দেখে তার গলায় ভাত আটকে গিয়েছিল, তাই গলায় ভাত নামানোর জন্য পানি খাচ্ছিল। আজমেরি বেগম শুভ্রের দিকে তাকিয়ে পান খাওয়া দাঁত বের করে হাসি দিয়ে হঠাৎ শুভ্রের কাঁধে হাত রাখতে শুভ্র চমকে মুখের পানি ছিটকে ফেল লামিয়ার উপর। তা দেখে সবাই হো হো করে হেসে উঠল। লামিয়া দাঁতে দাঁত চেপে শুভ্রের দিকে তাকালো। শুভ্র অসহায় চোখে তাকালো লামিয়ার দিকে। সে ইচ্ছে করে করেনি। আজমেরি বেগম শুভ্রের গাল টেনে দিয়ে আচমকা গালে চুমু বসিয়ে দিল। সবাই ভেবেচাকা খেয়ে তাকালো আজমেরি বেগমের দিকে। আচমকা এমন হওয়াতে শুভ্র ভরকে গেল। নিজের দাদির এমন কাণ্ডে লামিয়ার তেলে বেগুনে জ্বলে উঠল। কেন জ্বলে উঠল তা সে জানে না, কিন্তু দাদির এমন কাণ্ডে তার বেশ রাগ হলো। তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। আজমেরি বেগম হঠাৎ বলে উঠল, আয় নাতি আয়, একটা কাপল ডান্স দে। জীবনে শুভ্র ভয় পেয়েছে কিনা জানে না, কিন্তু আজমেরি বেগমের এমন কাণ্ডে আজ বেশ ভয় পাচ্ছে শুভ্র। পাশ থেকে সবাই মুখ চেপে হাসছে। শুভ্র ভয়ার্ত চেহারা দেখে লতিফা বেগম এবার আর নিজেকে ধরে রাখতে পারল না, ফিক করে হেসে উঠল। তারপর নিজেকে সামলে বলে উঠল, আম্মা ছাড়ুন ওকে, ভয় পাচ্ছে ছেলেটা। এটা কেমন মজা, ছাড়ুন ওকে। আজমেরি বেগম হেসে বলে উঠল, আগে কত এমন। বলি আর কিছু বলতে চাইলেও বলতে পারল না। লতিফা বেগম চোখ দিয়ে কিছু ইশারা করতেই চুপ হয়ে গেল। লামিয়া ভ্রু কুচকে বলল, আগে কত, এমনকি দাদি বলো চুপ হয়ে গেল কেন? আজমেরি বেগম কথা পাল্টে বলে উঠল, আরে সেমরি, আগে কত সুমা দিছি তো ঘরে, ভুইলা গেছস? তারপর একটু থেমে বলল, সবাই আমি নাচ শিখতাছি হামিদার লামহার বিয়ার নাচুম দেখা। হিঙ্কি পিঙ্কি ডান্স বুঝতেছস? দাঁড়া তবু একটা নাচ দেখাই। বলে হাতে থাকা সাউন্ড বক্সে গান চালু করতে দেখলো গান চলছে না। আজমেরি বেগম বিরক্ত হয়ে বলল, দেখছস, চার্জ যাওয়ার আর সময় পাইল না। দাঁড়া মুখে কই তবু। বলে গলা পরিষ্কার করে গেয়ে উঠল, ধুম্বা জলে ধুম ধুম ধুম, হে হে ধুম্বা জলে ধুম ধুম। বলেই নাচতে লাগলো। তা দেখে সবাই হেসে উঠল। লতিফা বেগম হেসে সবাইকে একে একে ভাত খাওয়াতে লাগলো। সময়টা সন্ধ্যা 6টা। রাশেদের রবি গোল করে বসে আছে ইসলাম ও খানবাড়ির ছেলেমেয়েরা। সবাই প্ল্যান করছে কিভাবে বিয়ে বাড়িতে যেতে হবে এবং বউকে তুলে আনবে। প্ল্যান মাফিক সবাইকে বুঝিয়ে দিতে সবাই বুঝে যে যার মতো তৈরি হতে চলে গেল। ছেলেরা সবাই ইন করে সাদা শার্ট কালো প্যান্ট আর মেয়েরা সবাই কালো কামিজ পরেছে। এদিকে লামিয়া তন্ন তন্ন করে খুঁজেও কালো কামিজের দেখা মেলেনি, তাই আলমারি থেকে নতুন কালোর মধ্যে গোল্ডেনের কাজ করা ধুতি সেট বের করে পরে নিল। কোমরে ছেড়ে যাওয়া চুলগুলো মেনি করে কালো ফিতে দিয়ে বেঁধে দিল। এক হাতে গোল্ডেন রঙের ঘড়ি আর আরেক হাতে চুড়ি পরল। ঠোঁটে লিপ বাম লাগিয়ে ওড়না গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়েতেই ভাবলো কাজল পরলে মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ। চোখে হালকা কালো কাজল পরে নিল। পায়ে নাগরা জুতো পরে সে একদম রেডি হয়ে রুম থেকে বের হতেই দেখা হলো লাবিবের সাথে। লাবিব লামিয়ার দিকে তাকাতে স্তব্ধ হয়ে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল লামিয়ার দিকে। লামিয়া তা দেখে লাবিবের মুখের সামনে তুড়ি মারতেই লাবিবের হুঁশ ফিরল। ক্যাবলার মতো হাঁ করে আমাকে দেখে শেষ হলে রাস্তা ছাড়ুন, আমি যাব।
লাবিব লামিয়ার কথায় সরে দাঁড়ালো। লামিয়া মুখ বাঁকিয়ে চলে গেল। লাবিব লামিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে আনমনে দীর্ঘশ্বাস ফেলে বুকে হাত চেপে চোখ বন্ধ করে বলে উঠল, ফিরে আয় আবার আমার কাছে। তোকে ছাড়া থাকতে বড্ড কষ্ট হয় আমার। বলেই চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। লাবিব হাতের উল্টো দিক দিয়ে চোখ মুছে নিচের দিকে হাঁটা ছড়ল। হলরুমে বসে আছে সবাই। লামিয়া সিঁড়ি বেয়ে নামতেই রাশেদ লামিয়াকে বলে উঠল,